নমস্কার। 2025 সাল ভারতের কোন রাজনৈতিক নেতার কাছে সব থেকে কঠিন সময় বলুন তো? খুব ভাবার দরকার নেই, বা আমিও খুব একটা গৌরচন্দ্রিকার মধ্যে যাচ্ছি না। 2024 সালে তিনি যেমন আশা জাগিয়েছিলেন 2024-এর লোকসভা ভোটের পর, সেটা 2024 সালটা শেষও হয়নি। সেই আশাটা অনেকটা কিন্তু বলতে পারেন কমে গেছে, বা আশাটা অনেকটা নেবে গেছে। তার ক্ষেত্রেও যেমন নেমেছে, তাকে ঘিরে যারা যারা আশা দেখতে শুরু করেছিলেন তারাও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা আশাহত হচ্ছেন। ফলে 2025 সালে এই রাজনৈতিক নেতার কিন্তু আমার মনে হয় তার রাজনৈতিক জীবনে অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন। হ্যাঁ, আমি রাহুল গান্ধীর কথাই বলেছি। এখন বিরোধী দলনেতা লোকসভায়। রাহুল গান্ধীর 2025 সাল কেমন যাবে, চলুন আমরা আজকে সেই বিষয় আলোচনা করি। সত্যি দেখুন, আমরা একটা বাংলায় কথা বলি, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। কিন্তু রাহুল কিভাবে শিখছে, বা কিছুই কি শিখছে? কেন আমি এই কথাটা বলছি? যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর পর কংগ্রেস মনমোহন সিংকে কেন মর্যাদা দেওয়া হয়নি, মনমোহন সিং এর মৃতদেহকে বা স্মৃতিসৌধ করেনি, সেটা নিয়ে কংগ্রেস যখন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাহুল গান্ধী চলে গেলেন ভিয়েতনামে। দেখুন, রাহুল গান্ধী ভিয়েতনামে যেতেই পারেন, তার আগের কোনো কার্যপদ্ধতি থাকতেই পারে, বা এটা হয়তো আগে ঠিক করা হয়েছে, কিন্তু রাহুল গান্ধী হচ্ছে বিরোধী দলনেতা এবং এটা উনি ক্যাবিনেট মন্ত্রীর পদ। তো সেই জায়গায় আজকে সারা দেশ 7 দিনের জন্য শোক জ্ঞাপন করছে। সেখানে রাহুল গান্ধীর বাইরে চলে যাওয়ায় সব থেকে যে দল অস্বস্তিতে পড়েছে সেটা কিন্তু কংগ্রেসের নেতারা ডিফেন্ড করার চেষ্টা করছেন রাহুল গান্ধীকে নানাভাবে, কিন্তু খুব একটা ডিফেন্ড করার জায়গা কিন্তু কংগ্রেস নেতাদেরও নেই। তারা সেটা একান্তে স্বীকারও করছেন যে রাহুল গান্ধী দুদিন আগেই সরব হয়েছিলেন যে এই মোদী সরকার কেন স্মৃতিসৌধ করছে না, কেন নিগম ঘাটে তাদের শেষকৃত্য করা হলো, কেন তাদের রাজঘাটের পাশে একটা জমি দেওয়া হলো না। তারা বারবার করে বলছিলেন তাদের পরিবারকে কেন জায়গা করে দেওয়া হলো না। সেই রাহুল কিন্তু দেখা গেল আর কি 1 জানুয়ারির আগে উনি ভিয়েতনামে চলে গেলেন, এবং কেন গেলেন সেটা কংগ্রেস নেতারাও ঠিক জানে না। ফলে দেখুন, ন্যারেটিভ তো তার মতো করে সৃষ্টি হবে। কেউ বলছে রাহুল চলে গেলে নিউ ইয়ার পালন করতে, এবং কংগ্রেস যখন শোক পালন না করে রাহুল তার মতো বেড়াতে চলে গেলেন। এই বললাম, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কিন্তু রাহুল কিসে শেখে আমরা জানি না। 2025 সাল রাহুলের কাছে কিন্তু সব থেকে কঠিন সময়। ইতিমধ্যে মহারাষ্ট্র এবং হরিয়ানা ভোটের হারের পর কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পর্কে আর কেউ নয়, যারা রাহুল গান্ধীর শরিক দল বা কংগ্রেসের শরিক দল, তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অখিলেশ যাদব, তারা কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আরে কয়েক ধাপ এগিয়ে গেছেন হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, তারা অন্যান্য আঞ্চলিক দলকে চিঠি লিখছেন, কংগ্রেসকেই বলছেন জোট থেকে বার করে দেওয়ার জন্য। রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শরদ পাওয়ার, প্রশ্ন তুলে দিয়েছেন উদ্ধব ঠাকরে, কারণ তারা সকলেই মমতার পেছনে র্যালি করেছেন। 2025 সালে রাহুলের কিন্তু কঠিন সময়টা আরো বাড়বে। কেন বাড়বে? কারণ 2025-এ ফেব্রুয়ারি মাসে ভোট আছে দিল্লিতে, নভেম্বর মাসে ভোট আছে হচ্ছে বিহারে। এই দুটো ভোটে জয় বা পরাজয়ের ওপর কিন্তু শুধুমাত্র কংগ্রেস নয়, রাহুলের নেতৃত্ব, রাহুলের কে কিভাবে দেখবে যে আঞ্চলিক দলের নেতারা, অনেক কিছু নির্ভর করবে এই দুটো জয় বা পরাজয়ের ওপর। সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। যেমন ধরুন, এই যে ভারত জোড়ো যাত্রা হয়েছিল, তখন লোকে বিশাল একটা আস্থা রাখতে শুরু করেছিল যে রাহুল গান্ধী এই যে ভারত জোড়ো যাত্রা করলেন, বিশাল বড় জনজাগরণ হলো, সবাই মিলে রাস্তায় নামলেন, রাহুলের সঙ্গে ভারত হাঁটলেন।
কিন্তু তারপর দেখা গেল ভোটের বাক্সে কিন্তু তার কোনো প্রতিফলন নেই। লোকসভা ভোটের আগে রাহুল দুবার ভারত জোড়ো যাত্রা করেছেন, কিন্তু সেই ভারত জোড়ো যাত্রার কোনো প্রতিফলন কিন্তু আমরা লোকসভার ভোটে দেখতে পারলাম না। হ্যাঁ, কংগ্রেস অবশ্য লোকসভার ভোটে ৯৯টা আসনকেই তাদের জয় হিসাবে প্রচার করতে শুরু করলো, যেরকম ভাবে ন্যারেটিভ তৈরি করে প্রচার। বিজেপির যেহেতু বলেছিল 400 পার, সেখানে বিজেপি 240-এ থেমে গেছে, ফলে রাহুল কিন্তু সেটাকে তাদের জয় হিসাবে দেখাতে শুরু করেছিল সেখানে। কিন্তু তার বেশি আর কি 100টা আসন সংখ্যাতেও কিন্তু কংগ্রেস যেতে পারেনি রাহুলের নেতৃত্বে। তাও গাড়িটা চলছিল। প্রথম যেবার রাহুল এই লোকসভা ভোটের পর প্রথম যে লোকসভার অধিবেশন হলো, সেখানে রাহুলের বক্তব্য সবাইকে আকৃষ্ট করেছিল। রাহুল কিন্তু সেখানে কংগ্রেসের নেতা হিসেবে নয়, তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবেই বক্তব্য রেখেছিলেন। এবং তারপর সবাই মিলে কিন্তু বেশ টকবক করে ইন্ডিয়া জোটের সবাই শরিকরা ফুটছিল এবং প্রত্যেকেই রাহুলের নেতৃত্ব সে সময় মেনেই নিয়েছিলেন। তাদের মনে হচ্ছিল এই বুঝি ইন্ডিয়া জোটের চাপে এনডিএ জোট ভেঙে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো যেদিন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করলেন, তিনি প্রতীকীভাবে আলো নিভিয়েছিলেন। ফলে তারা যে কোনো সময় মনে করছিল যে জেডিইউ আর টিডিপি, তাদের যে দুটো ক্র্যাচ নরেন্দ্র মোদী, তারা হয়তো সরিয়ে নেবেন, ধূপ করে পড়ে যাবে, আর এরা সরকার গঠন করতে চলে আসবে। মোটামুটি এই একটা পরিবেশ ছিল। সেটা কিন্তু রাহুলকে সামনে রেখেই সবাই একটা স্বপ্ন দেখছিল। কিন্তু আপনি যদি রাহুলের, আমি এবার লোকসভার ভেতর বলি, রাহুলের লোকসভার ভেতরের আপনি যদি বক্তব্যগুলো দেখেন, সেই একই জিনিস, সেই একই মোদি আদানির সম্পর্ক নানাভাবে সেটাকে নিয়ে আসছে, নানাভাবে সেটাকে বলে যাচ্ছে, সেই সংবিধানকে হাতে নিয়ে চলে যাচ্ছে, সংবিধান হাতে নিয়ে বলছে। ফলে একটা বক্তব্য যদি আপনি শোনেন, পরের বক্তব্যগুলো আপনার একঘেয়ে লাগবে। কিন্তু ওই যে বললাম, রাহুল কিন্তু তার থেকে সরছে না। কোনো সময় একলব্যের উদাহরণ দিচ্ছে, কোনো সময় অন্য উদাহরণ টেনে আনছে, কিন্তু ইস্যু কিন্তু সেই মোদি এবং আদানি। যদিও সেটা ভোটের ফলে তার কোনো প্রতিফলন নেই, কিন্তু রাহুল গান্ধীকে ওই যে বললাম, কেউ দেখেও শেখে না, কেউ ঠেকেও শেখে না। সেখানে রাহুল গান্ধী শিখবেটা কিসে? তাহলে উনি ওভাবেই বলে যাচ্ছেন, একইভাবেই উনি চলে যাচ্ছেন। এবার দেখা গেল যে লোকসভার পর যে বিধানসভার ভোট হলো, সবাই ভেবেছিল হরিয়ানায় কংগ্রেস ভার্সেস বিজেপির ফাইট, এবং সেখানে যদি কংগ্রেস জিততো তাহলে কিন্তু মোটামুটি সবাই রাহুল গান্ধীর রাজনৈতিক গ্রাফটা কিন্তু অনেক দিন বেড়ে যেত, কারণ ওখানে সবাই মোদি ভার্সেস রাহুলের লড়াই বলেই চালিয়েছিল, অনেক সোশ্যাল মিডিয়া হোক, অনেক মিডিয়া হোক, কিন্তু সেখানে নিজেদের জেতা গেম হেরে গেল। এরপরে আসুন হচ্ছে মহারাষ্ট্রে, সেখানেও লোকসভার ভোটে মহাবিকাশ আঘাড়ি কিন্তু ভালো ফল করেছিল, কংগ্রেস জোট, অথচ দেখুন 2/3 মেজরিটি নিয়ে বিধানসভার ভোটে বেরিয়ে গেল। এবং রাহুল সেখানে মহারাষ্ট্রের ভোটে যতটা সময় দিয়েছেন, উনি ওয়ানাডে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার জন্য অনেক বেশি সময় ব্যয় করেছেন। এবার তারপরেই যেটা শুরু হলো, রাহুলের নেতৃত্ব নিয়ে কিন্তু প্রশ্নের শুরু হলো, এবং কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কিন্তু বিভিন্ন যে সমস্ত ইস্যুতে কোনো দল সেখানে সরব হলো না, না তৃণমূল কংগ্রেস, না সমাজবাদী পার্টি, না আম আদমি পার্টি, সবাই আলাদা আলাদা করে যে যার মতো প্রোগ্রাম নিচ্ছে। ফলে রাহুলের নেতৃত্ব তারা কোনো সময় মানতে পারলো না। দেখুন 2025 সাল, আমরা জানি সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থাও ভালো নয়, উনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ফলে যত সময় যাচ্ছে, যত এগোচ্ছে, শুধু এবার এখনো পর্যন্ত যে সমস্ত শরিক দল, তারা কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের তরফে সিনিয়র নেতাদের অনেকের প্রশ্ন আছে, কিন্তু তারা পাবলিকলি এখনো সেটা আনছেন না বা এখনো সেটা বলেননি। কিন্তু বারবার করে কংগ্রেস যদি এরকম ভাবে ধাক্কা খেয়ে যায়, এরকম ভাবে যদি তাদের শরিকদের হারাতে হয়, তাহলে যারা কংগ্রেসের ভেতর আছেন, সিনিয়র হোক বা জুনিয়র হোক, যারা জুনিয়র অনেক নেতা আছেন যারা যথেষ্ট যোগ্য, কিন্তু তারা লোকসভায় বলার সুযোগ পান না, রাহুল ভাই এবং বোনের চাপে কংগ্রেসের নেতারা সংবিধান নিয়ে বলতে পারেন না, সংবিধানের উপর তাদের আর কি বলাও হয়নি, সেই রাহুল তার একই লগের মনোলগ একইভাবে বলে যাচ্ছেন। ফলে বারবার করে যদি আঘাত খায় 25 সালের দুটো ভোটে, আমি কিন্তু এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই 2025 সাল রাহুল গান্ধীর রাজনীতি কোন খাতে বইবে আগামী দিনে। রাহুল গান্ধীর যে রাজনীতি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন,
কংগ্রেসের যারা রাহুল গান্ধীর এতদিনের সহযোগী, এই দুটো রাজ্যে যদি রাহুল হারে সেটা নিয়েও কি প্রশ্ন উঠবে কিনা, সেটাই কিন্তু আমাদের সবার নজর থাকবে। ফলে 2025 সালে যে পলিটিশিয়ানের স্টেক, আপনারা যদি বলতে পারেন রাজনৈতিক স্টেক সব থেকে বেশি, সেটা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল থাকবেন রাহুলেই। আমরা কি বলছি, জনতা কি চাইছে, কংগ্রেসের নেত্রীরা কি চাইছে, নেতা নেত্রীরা কি চাইছেন, সেটা রাহুল গান্ধী হয়তো কিছুটা বুঝছেন, রাহুল গান্ধী হয়তো এটা বলছেন, কিন্তু তারপর হঠাৎ করেই সকালের ফ্লাইট ধরে চলে যাচ্ছেন কখনো ভিয়েতনাম, কখনো লন্ডন, আর নেতারা তাকে ডিফেন্ড করতে গিয়ে পড়ে যাচ্ছেন অকুল পাথর সাগরে। চলুন 2025 সাল আমরা রাহুল গান্ধীর রাজনৈতিক যাত্রার দিকে নজর রাখবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।